হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল জেনজি অরিয়ার টু আর সবার প্রিয় কেমিস্ট্রি প্ল্যাটফর্ম কেমোফাইল বাংলা। আজকে আমরা পুনরায় হাজির হয়েছি আমাদের সেমিস্টার ওয়ানের প্রথম চ্যাপ্টারের কন্টিনিউশন নিয়ে, যেখানে আজকে আমরা মূলত শিখব তুল্যাঙ্ক ভার সম্পর্কে। কি সম্পর্কে? আজকে আমরা শিখব তুল্যাঙ্ক ভার। ইকুইভ্যালেন্ট ওয়েট সম্পর্কে। মূলত তুল্যাঙ্ক কথার অর্থ হচ্ছে সমতুল্য, মানে একই রকম। তো কেমিস্ট্রির ভাষায় এই তুল্যাঙ্ক শব্দটার মূল অর্থ হলো যে দুটি আলাদা আলাদা স্পেসিস, সেটা হতে পারে পরমাণু, সেটা হতে পারে কোনো মূলক, হতে পারে কোনো অণু, হতে পারে কোনো যৌগ বা মৌল, কুছবি, যদি তাদের ইলেকট্রন আদান প্রদান করার ক্ষমতা, আদান বা প্রদান করার ক্ষমতা যদি একই হয়, তখন আমরা তাদেরকে সমতুল্য বলে চিহ্নিত করব। যেমনটা কি, আমি যদি ছোট্ট করে একটা কথা বলি, আমার কাছে মনে করি হাইড্রোজেন পরমাণু আছে। কি পরমাণু? হাইড্রোজেন পরমাণু, যার সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি? প্রথম কক্ষপথে, কে কক্ষপথে 1, অথবা সেটাকে আমরা কি লিখতে পারি 1s1, তাই তো? তাহলে সেই শর্তে এই হাইড্রোজেন পরমাণুর ভর আমরা কত জানি? অ্যাটমিক ওয়েট আমরা 1 জানি, তাই তো? তাহলে এখন আমি যদি প্রশ্ন করি যে এই হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন আদান প্রদান করার ক্ষমতা কতগুলি, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণু কতগুলি ইলেকট্রনকে গ্রহণ বা বর্জন করতে পারে, তা আমরা কি বলবো? একটা হাইড্রোজেন পরমাণু সর্বোচ্চ 1টি ইলেকট্রন বর্জন করতে পারে, অথবা কিছু কিছু ক্ষেত্রে সে সর্বোচ্চ 1টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে সে ইলেকট্রন বর্জন করলে সে H প্লাসে পরিণত হবে, অথবা ইলেকট্রন গ্রহণ করলে সে H মাইনাস অ্যানায়নে পরিণত হবে, তাই তো? তাহলে এই যে হাইড্রোজেন পরমাণু, তার ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার ক্ষমতা কতগুলি? 1টি। তাহলে এবার আমি যদি একটু অন্যভাবে বলার চেষ্টা করি, তাহলে 1টি ইলেকট্রন আদান প্রদান করে কত ভরের হাইড্রোজেন? মনোযোগ দিয়ে শুনি, 1টি ইলেকট্রন আদান প্রদান করে কত ভরের হাইড্রোজেন? তাহলে তার উত্তরটি কি হবে? তার উত্তরটি হবে 1। তার কারণ 1টি হাইড্রোজেনের ভর হচ্ছে 1। তো সেই অর্থে আমরা কি বলতে পারি যে কোনো পরমাণুর ক্ষেত্রে, যে কোনো মৌলের ক্ষেত্রে, যে কোনো যৌগের ক্ষেত্রে, অথবা যে কোনো মূলকের ক্ষেত্রে যত ভর একটি মাত্র ইলেকট্রনের আদান প্রদান করার ক্ষমতা রাখে, সেই ভরকেই ওই স্পেসিসের তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট বলা হয়। তো আমরা চলো ব্যাপারটা একটু বিস্তারিত একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে কয়েকটি পরমাণু নিয়েছি। ক্যালসিয়াম নিয়েছি, যার ভর হচ্ছে আমরা কত জানি? ক্যালসিয়াম যার ভর হচ্ছে 40, সোডিয়াম যার ভর হচ্ছে 23, অ্যালুমিনিয়াম যার ভর হচ্ছে 27, কার্বন যার ভর হচ্ছে 12। অর্থাৎ আমরা যদি বলি 40 ভরের ক্যালসিয়াম, তার মানে সেটা কি একটা ইউনিটকে বোঝাচ্ছে ক্যালসিয়ামের। 23 ভরের সোডিয়াম মানে একটি সোডিয়ামকে বোঝাচ্ছে। 27 ভরের অ্যালুমিনিয়াম মানে একটি অ্যালুমিনিয়ামকে বোঝাচ্ছে। বা 12 ভরের কার্বন মানে একটি কার্বন পরমাণুকে সে বোঝাচ্ছে। ওকে, তাহলে তাই যদি হয়, তাহলে আমরা ক্যালসিয়াম দিয়ে যদি আমরা এটা স্টার্ট করি, তাহলে আমরা কি বলতে পারি? তো ক্যালসিয়াম কতগুলি ইলেকট্রন আদান প্রদান করতে পারে? যেহেতু ক্যালসিয়ামের যোজ্যতা 2। আচ্ছা, আমরা ইতিপূর্বে আমরা শিখেছি যোজ্যতা কাকে বলে। যোজ্যতা কথার অর্থ হলো কোনো পরমাণু যতগুলো ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষপথ থেকে গ্রহণ করে অথবা বর্জন করে, শুধুমাত্র গ্রহণ নয় বা শুধুমাত্র বর্জন নয়, গ্রহণ অথবা বর্জন যতগুলো ইলেকট্রনকে সে করতে পারে, সে সংখ্যাটাই হলো ওই পরমাণুর যোজ্যতা। তাহলে সেই ক্ষেত্রে ক্যালসিয়ামের যোজ্যতা কত? 2। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ক্যালসিয়াম 2টি ইলেকট্রন বর্জন করে একটি স্টেবল ক্যাটায়ন গঠন করে। তাহলে এখন আমরা কি বলতে পারি যে ক্যালসিয়ামের ক্ষেত্রে 40 ভরের ক্যালসিয়াম বর্জন করে 2টি ইলেকট্রন। ওকে, তাহলে আমরা যদি এটা উল্টো করে ক্যালকুলেশন করি, তাহলে অতএব একটি ইলেকট্রন বর্জন করে, তাহলে কত ভরের হবে? 2টি ইলেকট্রন যদি 40 ভরের ক্যালসিয়াম বর্জন করতে পারে, তাহলে একটি ইলেকট্রন কত কত ভরের ক্যালসিয়াম বর্জন করতে পারবে? নিশ্চয়ই 40/2 সমান সমান 20 ভরের ক্যালসিয়াম। এখন আমরা যেহেতু জানলাম যে তুল্যাঙ্ক ভর কাকে বলে, একটি ইলেকট্রন আদান প্রদান করার যে ক্ষমতা রাখে যতটুকু ভর, সেই ভরটাকে তুল্যাঙ্ক ভর বলা হয়। তাই সেই শর্তে ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভর কত হবে? ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভর বা ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? সমান সমান 20। ওকে, বোঝা গেল? তাহলে এটাকে আমরা যদি একটু অন্যভাবে লিখি, তাহলে দেখি তো কেমন হয়, অ্যান্সারটা কেমন আসে। তো ইকুইভ্যালেন্ট ওয়েটকে যদি আমরা এইভাবে লিখি, ক্যালসিয়ামের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু,
আমরা যদি লিখি অ্যাটমিক মাস বাই ভ্যালেন্সি বা যোজ্যতা, তাহলে অ্যাটমিক মাস ক্যালসিয়ামের কত আমরা দেখলাম 1:40, তার ভ্যালেন্সি বা যোজ্যতা কত 2 = কত হচ্ছে 20। তাহলে আমরা একটা সূত্র করে আমরা মনে রাখতে পারি যে কোনো পরমাণুর ক্ষেত্রে তার তুল্যাঙ্ক ভর কত হবে, তার তুল্যাঙ্ক ভর হবে তার পারমাণবিক ভর বাই যোজ্যতা। তাহলে সেই শর্তে যদি আমরা প্রত্যেকটা ক্রস চেক করি, তাহলে আমরা একবার দেখি তো প্রত্যেকটা ক্ষেত্রে তুল্যাঙ্ক ভরগুলি কত বেরোচ্ছে। হ্যাঁ, তো তাহলে যেমন আমরা ক্যালসিয়ামে দেখলাম ঠিক একই রকম যদি আমরা সোডিয়ামে দেখতে যাই, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে তার অ্যাটমিক ওয়েট কত 23 এবং তার যোজ্যতা বা ভ্যালেন্সি কত 1, তাহলে 23/1 তার ইকুইভ্যালেন্ট ওয়েট কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে 23 একই রকম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 27/3। কেন 27/3? কারণ অ্যালুমিনিয়ামের অ্যাটমিক মাস কত 27 এবং তার ভ্যালেন্সি বা যোজ্যতা কত 3, তাহলে অ্যান্সার হলো 9। একই রকম ভাবে কার্বনের ক্ষেত্রেও 12/4 3, অক্সিজেনের ক্ষেত্রে 16/2 8 এবং ক্লোরিনের ক্ষেত্রে 35.5/1 = 35.5। এটা হলো তুল্যাঙ্ক ভর। কিন্তু আমরা শুরুতে একটা কথা বললাম যে তুল্যাঙ্ক ভর কথাটা হলো সমতুল্য, যেখানে আমরা তুলনা করব কমপক্ষে দুটি পরমাণুর মধ্যে। তাহলে যে বারবার আমরা সিঙ্গেল পরমাণুর কথা বলছি, কিন্তু ব্যাপারটা সিঙ্গেল পরমাণু না হয়ে বরং দুই বা ততোধিক পরমাণুর মধ্যে তুল্যাঙ্ক ভরের কনসেপ্টটা কিন্তু কার্যকারী হয়। কেমনটা? আমরা যদি বলি যে পারমাণবিক ভর হিসাবে যদি আমরা অক্সিজেন এবং ক্লোরিনকে যদি তুলনা করি, পারমাণবিক ভর হিসাবে অক্সিজেন এবং ক্লোরিন এই দুটি পরমাণুকে তুলনা করলে কি পাওয়া যাবে? অক্সিজেনের ভর 16, ক্লোরিনের 35.5। কিন্তু যদি আমরা তুল্যাঙ্ক ভার হিসেবে যদি আমরা তুলনা করি অক্সিজেন এবং ক্লোরিনকে, তাহলে অক্সিজেনের তুল্যাঙ্ক ভর আমরা কত পেলাম 8, ক্লোরিনের কত পেলাম 35.5। ভর হিসাবে ক্লোরিনের ভর কিন্তু অক্সিজেনের থেকে অনেক বেশি, কিন্তু যদি আমরা তুল্যাঙ্ক ভারের যদি কথা বলি, তাহলে অক্সিজেনের 8 গ্রাম অক্সিজেন তার যা ক্ষমতা, ক্লোরিনের 35.5 গ্রাম তারও ক্ষমতা কিন্তু একই বা সমান, অর্থাৎ সমতুল্য। তো কোন দিক থেকে ভর তো এক নয়, আচ্ছা ভর এক না হলেও তাদের ক্ষমতা তো এক। কিভাবে ক্ষমতা এক সেটাই তো আমরা বলছিলাম। তাহলে আমরা একবার ক্লিয়ার করে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। তাহলে একটি অক্সিজেন অ্যাটম কতগুলো ইলেকট্রন গ্রহণ করে? 2টি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে সিম্পল যদি আমরা ঐকিক নিয়ম অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? তাহলে হাফটি অক্সিজেন অ্যাটম কতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারবে? অবশ্যই একটি ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ কি না? এখন এই হাফটি অক্সিজেনের ভর কত? একটি অক্সিজেনের ভর যদি 16 হয়, তাহলে হাফটির ভর কত 8। তারপর কি বলবো? অতএব 8 ভরের অক্সিজেন অ্যাটম একটি ইলেকট্রন গ্রহণ করে। ওকে, তাহলে একই রকম ভাবে যদি আমরা ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা কি বলবো? সেম একই রকম ভাবে আমরা দেখতে পাবো যে একটি ক্লোরিন অ্যাটম একটি ইলেকট্রন গ্রহণ করে। ওকে, তাহলে একটি ক্লোরিন অ্যাটমের ভরটা কত? নিশ্চয়ই 35.5। ওকে, তাহলে 35.5 ভরের ক্লোরিন অ্যাটম একটি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ইলেকট্রন গ্রহণ করার যদি ক্ষমতার কথা বলি, তাহলে অক্সিজেন পরমাণু বলছে যে আমার 8 গ্রাম ভর একটি ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম। একইভাবে ক্লোরিন বলছে কি আমার 35.5 গ্রাম ভর একটি ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম। ওকে, আচ্ছা সেক্ষেত্রে অবশ্য একটি নয় আর কি, ওখানে এক মোল ব্যাপারটা চলে আসবে, যেহেতু আমরা গ্রাম কথাটা বলছি। তো বোঝার সুবিধার্থে একটু আমরা কনসিডার করি যে 8 গ্রাম ভরের অক্সিজেন কতগুলি ইলেকট্রন গ্রহণ করতে পারে? একটি। সিমিলারলি 35.5 গ্রাম ভরের ক্লোরিন কতগুলি ইলেকট্রন গ্রহণ করতে পারে? সেটাও একটি। তাহলে ইলেকট্রন গ্রহণ করার সংখ্যা এখানেও একটি, এখানেও একটি, সমান। ওকে, তাহলে সেই শর্তে আমরা কি বলতে পারি যে 8 গ্রাম অক্সিজেন অ্যাটম সেটা কি হবে? সেটা সমতুল্য হবে কার সঙ্গে? সেটা সমতুল্য হবে 35.5 গ্রাম ক্লোরিন অ্যাটমের সঙ্গে। ওকে, কারণ এই দুটি ভর ভিন্ন হলেও এই ভরগুলি সমপরিমাণ ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম।
যদি এমনটা দেখা যায় বর্জন করার ক্ষেত্রেও, তবুও কিন্তু আমরা সেম কনসেপ্টটাই কাজে লাগাবো। তাহলে এইভাবে আমরা আরো কিছু যৌগ বা মৌলের ক্ষেত্রে আমরা দেখে নিই কিভাবে আমরা তুল্যাঙ্ক ভারটা বের করব। অনেক ক্ষেত্রে যৌগ একটা সম্পূর্ণ গঠন করার ক্ষেত্রে ইলেকট্রনের কিন্তু সম্পূর্ণ আদান প্রদান কিন্তু করতে হয়। যেমন আমরা যদি অ্যাজ এক্সাম্পল যদি আমরা বলতে চাই, আমার কাছে হয়তো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু পরমাণু নয়, বরং এটা একটা যৌগ, এবং এখানে কি কি পরমাণু আছে? এখানে সোডিয়াম আছে, এখানে অক্সিজেন আছে, এবং এখানে হাইড্রোজেন আছে। তাহলে এই যৌগটা গঠন করার জন্য অবশ্যই আমাকে ইলেকট্রনের আদান প্রদান করতে হয়েছে, হ্যাঁ কি না? এমনি এমনিতে হয়নি, কারণ রাসায়নিক বিক্রিয়া করে এই যৌগটা গঠন করা হয়েছে। তাহলে আমি যদি বলি যে এই যৌগ গঠনের ক্ষেত্রে মোট কতগুলি ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তো সেটা আমি কি করে দেখবো? খুব সহজ, আমরা এটাকে আয়নে যদি ভাগে আমরা কি পাবো? সোডিয়াম ক্যাটায়ন পাবো, আর OH মাইনাস এটা আমরা অ্যানায়ন হিসাবে আমরা পাবো, তাই তো? তাহলে তাই যদি হয়, তাহলে এখানে মোট ইলেকট্রনের আদান প্রদান কতগুলি? একটি। তার কারণটা কি? এখানে সোডিয়াম পরমাণু যতগুলি ইলেকট্রন বর্জন করেছে, OH ঠিক ততগুলি ইলেকট্রনই গ্রহণ করেছে। তার মানে কি ওই সেম ইলেকট্রনটাই? তাহলে এমন তো না যে সোডিয়াম যে ইলেকট্রনটা বর্জন করলো, OH কিন্তু অন্য ইলেকট্রন গ্রহণ করলো, ব্যাপারটা কিন্তু তা না। সংখ্যার দিক থেকে সোডিয়াম যতগুলি ইলেকট্রন বর্জন করলো, OH ঠিক সেই ইলেকট্রনটাকেই গ্রহণ করলো। তাহলে সেই শর্তে এখানে এই যৌগটা গঠন করার ক্ষেত্রে মোট কতগুলি ইলেকট্রনের আদান প্রদান হয়েছে? একটি। তাহলে এই ক্ষেত্রে এই যদি বলি আমরা যৌগের যোজ্যতা কত, তাহলে আমরা যৌগের যোজ্যতা কত পাবো? আমরা সমান সমান 1। কারণটা হলো যেহেতু একটি ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। ওকে, তাহলে সেই শর্তে এখন যদি বলি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের তাহলে তুল্যাঙ্ক ভার কত? তাহলে আমরা যদি একই রকম পরমাণুর মতো যদি আমরা তুলনা করে বলি যে পরমাণুর ক্ষেত্রে যতটুকু ভর একটি ইলেকট্রনের আদান প্রদান করতে সক্ষম হচ্ছিল, তাহলে এখানেও যদি আমরা বলি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোট ভর কত? 40। তাহলে এই 40 ভরের যৌগটি কতগুলি ইলেকট্রন আদান প্রদান করতে সক্ষম, অথবা কতগুলি ইলেকট্রন আদান প্রদান করার মাধ্যমে তারা যৌগটা গঠন করছে? তাহলে অ্যান্সারটা কি হবে? খুব স্বাভাবিক, একটি। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর তুল্যাঙ্ক ভার কত হবে? সমান সমান 40/1 সমান সমান 40। তার আণবিক ভরটা হচ্ছে 40 এবং যোজ্যতা হচ্ছে 1 সমান সমান 40। তাহলে যদি আমরা এটাকে সূত্র আকারে লিখতে যাই, তাহলে আমরা মূল ব্যাপারটা আমরা কি পাবো? তাহলে সেটা আমরা একবার দেখে নিই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে পরমাণুর ক্ষেত্রে তুল্যাঙ্ক ভর আমরা কি পারমাণবিক ভর বাই যোজ্যতা, একই রকম যৌগের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভর আমরা ধরবো আণবিক ভর বাই যোজ্যতা। এখন বিষয়টা হচ্ছে যে যৌগটা যদি আমার আয়নিক যৌগ হয়, আয়নিক যৌগ হলে আমরা খুব সহজে এটাকে আয়নে আমরা ভাঙতে পারি, এবং সেক্ষেত্রে যে আমরা যোজ্যতা পার্টটা কি ধরবো? যোজ্যতা ধরবো যে টোটাল চার্জ অফ ক্যাটায়ন অথবা টোটাল চার্জ অফ অ্যানায়ন, যে কোনো একটা ধরলেই হবে, টোটাল চার্জ অফ ক্যাটায়ন অথবা টোটাল চার্জ অফ অ্যানায়ন, কারণ তাদের মান তো সমানই হবে। আচ্ছা, একটা ডেমো আমরা দেখে নিই, এক্সাম্পল। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আমার কাছে আছে H2SO4, এটা একটা অ্যাসিড। তাহলে এটা একটা অ্যাসিড হলে যদি আমরা অ্যাসিডকে যদি আমরা আয়নে ভাঙার চেষ্টা করি, আমরা কি পাবো? এখান থেকে দুটো H+ পাবো এবং একটা সালফেট আয়ন SO4 2- আমরা আয়ন পাবো। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা টোটাল ক্যাটায়নের কথা বলি, তো টোটাল ক্যাটায়নের আধান কত? 2+, অথবা টোটাল অ্যানায়নের আধান কত? 2- সমান। কিন্তু আমরা যখন ভাগ করব তখন তার চিহ্নটা দিয়ে ভাগ করব না, যোজ্যতা একটা সংখ্যাকে বোঝায়, তার চিহ্ন আধানকে কিন্তু বোঝায় না, যোজ্যতা একটা চিহ্ন, এই সংখ্যা মাত্র। ওকে, তাহলে সেই শর্তে যদি আমরা বলি তাহলে H2SO4 এই যৌগটার তুল্যাঙ্ক ভার কত? তাহলে একই রকম এই যৌগের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার আমরা কত লিখব? অ্যাজ ইউজুয়াল সেম টু সেম। আণবিক ভর H2SO4 আণবিক ভর কত? 98 এবং তার যোজ্যতা কত? 2। কেন 2? কারণ ক্যাটায়নের চার্জ এবং অ্যানোডের চার্জ যে কোনোর মধ্যে একটা ধরেছি, এবং তার সেটার ম্যাগনিটিউড মানটা কত? সেটা হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে 49। ওকে, তাহলে আমরা যদি এমনটা হয়, যদি কোনো যৌগ যারা হয়তো আয়নে ভাঙছে না, যারা হয়তো পিওর সমযোজী যৌগ, একদম পিওরলি সমযোজী যৌগ, তো সেই ক্ষেত্রে
আমরা কি করব, আমরা দেখব তারা কোনো অ্যাসিড বেস রিয়াকশনের মধ্যে ইনভলভ হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, এবং সেই রিয়াকশনের ক্ষেত্রে তারা যতগুলো ইলেকট্রন আদান প্রদান করতে সক্ষম হচ্ছে, অথবা সেই রিয়াকশনে তারা যতগুলি অ্যাসিড বা ক্ষারের সঙ্গে তারা বিক্রিয়া করছে, সেই সংখ্যা দিয়ে তাদেরকে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা এটা একটা উদাহরণ আমরা দেখে নিই। যদি আমরা খুব সহজ একটা CO2 এর বিক্রিয়া যদি আমরা দেখি, CO2 যেহেতু একটা অ্যাসিডিক এর নেচার, যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করি তাহলে তারা সেখানে কিন্তু সোডিয়াম বাইকার্বনেট গঠন করবে। আমরা একটু খুব সহজভাবে বোঝার জন্য আমরা এটাকে যদি আমরা ভেঙে নিই, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে ক্যাটায়ন হিসেবে Na+H+ এবং এখানে CO2 কার্বনেট আয়ন 2- অ্যানায়ন তৈরি হচ্ছে। এখন অ্যানায়নটাকে যদি আমরা ফার্দার ভাঙি, তাহলে কি আমরা পাবো, CO2 এবং তার সঙ্গে পাবো O2- অ্যানায়ন আমরা পাবো। তাহলে এখানে আমরা দেখতে কি পাচ্ছি, আলটিমেটলি আমরা কার তুল্যাঙ্ক ভর বের করার চেষ্টা করছি, আমরা বের করার চেষ্টা করছি CO2 বা কার্বন ডাই অক্সাইডের। তাহলে কার্বন ডাই অক্সাইড ইটসেলফ নিজে কতগুলি চার্জ সে গ্রহণ করেছে, নিজে সে গ্রহণ করেছে 2-, মানে একটা অক্সিজেন পরমাণু গ্রহণ করেছে অ্যাজ 2- চার্জ অ্যানায়ন সহ। তাহলে CO2-র ইলেকট্রন যদি আদান প্রদান করার ক্ষমতার দিকে যদি আমরা তাকাই, সে কতগুলি আধানকে গ্রহণ করতে পারে, তাহলে 2টি ইলেকট্রনকে সে গ্রহণ করতে পারে, 2টি ইলেকট্রনকে করতে পারে CO2 গ্রহণ করতে পারে অ্যাজ কি, অ্যাজ এই আয়ন হিসেবে গ্রহণ করতে পারে। তাহলে সেক্ষেত্রে CO2 যদি আমরা তুল্যাঙ্ক ভাবে বের করি, সেটা কত হবে, CO2 এর আণবিক ভর কত, 44, এবং 2 দিয়ে ভাগ করে সেটা হবে 22। ওকে, তাহলে আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। যদি আমরা আয়নীয় কোনো যৌগ হয়, তাহলে আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা সরাসরি আমরা যে কোনো ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ দিয়ে আমরা ভাগ করব, সেটাই তার যোজ্যতা। আর যদি আমরা সরাসরি না ভাঙতে পারি, তো আমরা দেখতে হবে তারা কোনো আয়নিক রিয়াকশনে যদি ইনভলভ হয়, অর্থাৎ অ্যাসিড বেস রিয়াকশনে যদি ইনভলভ হয়, সেক্ষেত্রে আমরা যে যৌগের আমরা তুল্যাঙ্ক ভার বের করতে চাইছি, সেই যৌগটি কতগুলি চার্জ গ্রহণ বা বর্জন করছে সেদিকে আমাকে নজর রাখতে হবে, এবং সেই অনুযায়ী তাকে আমাকে ভাগ করতে হবে। ওকে, তাহলে একই রকম ভাবে যদি আমরা মূলক বা আয়নের যদি আমরা তুল্যাঙ্ক ভার বের করি, তাহলে সেটা আমরা কিভাবে বের করব, কিভাবে আবার বের করব, সেম একই প্রসেস। যে মোট ভর, আণবিক ভরের বা পারমাণবিক ভরের মতোই যে আয়নের আমরা তুল্যাঙ্ক ভার বের করব, সেই আয়নের পারমাণবিক বা আণবিক ভর বাই তার যোজ্যতা। এখানে যোজ্যতাটা কি হবে, ওই মূলকের যেটা চার্জ থাকবে সেই চার্জের যে ম্যাগনিটিউড সেটাকে দিয়েই ভাগ করতে হবে। চলো দুটো আমরা এক্সাম্পল দেখে নিই। তাহলে একই রকম ভাবে যদি আমরা বলি, সেখানে NH4+ এই ক্যাটায়ন, CO3 2-, SO4 2-, NO3-, এর প্রত্যেকটা হচ্ছে কি মূলক, তাই তো? তাহলে প্রত্যেকটা মূলকের ক্ষেত্রে তাহলে আমার তুল্যাঙ্ক ভর কত হবে, তাহলে একই সেম সিস্টেম, আমরা যেই স্পিসিস নিই না কেন তাদের ভর এবং তাদের যোজ্যতা এদের ভাগ করতে হবে। তাহলে সেই শর্তে, তাহলে এখানে আমার যদি ইকুইভ্যালেন্ট ওয়েটের যদি আমরা ছকটা তৈরি করি, তাহলে 18/1, তাহলে কত 18, 60/2 কত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে 30, এখানে কত হচ্ছে 96/2, তাহলে সেখানে হচ্ছে আমাদের 48, 62/1 সেটা হচ্ছে আমাদের 62। ওকে, তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এই যে মানগুলো পেলাম, এই মানগুলো কি এই প্রত্যেকটা আয়নের ক্ষেত্রে বা প্রত্যেকটা মূলকের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার। কিন্তু এটা কিন্তু অনেক ক্ষেত্রে নাও হতে পারে, যে আমরা হয়তো যে কোনো ক্ষেত্রে তাদের যোজ্যতা আমরা নাও জানতে পারি। তার যোগ্যতা যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা তুল্যাঙ্ক ভারটা বের করবো কি করে? তো সেজন্য কি করা হয়, যে যে পরমাণুর ক্ষেত্রে আমরা যোগ্যতা জানি, সেটা তো খুব সহজে আমরা তুল্যাঙ্ক ভার বের করে ফেলতে পারবো, নো ডাউট। কিন্তু যাদের ক্ষেত্রে আমরা যোগ্যতা জানি না, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা তাদের একটা যৌগ গঠন করব, এবং সেই যৌগটা আমরা মেনলি কি গঠন করি, অক্সাইড অথবা ক্লোরাইড। আচ্ছা, আমরা কেন অক্সাইড বা ক্লোরাইডটা গঠন করি, তার কারণটা হচ্ছে কি, যে অক্সিজেন এবং ক্লোরিন এরা একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, এদের ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, অর্থাৎ ইলেকট্রন আসক্তি বলি বা তড়িৎ ঋণাত্মকতা বলি, এগুলো অনেক বেশি। তাই সচরাচর এরা সবারই সঙ্গে খুব সহজে বিক্রিয়া করে, এবং যদি এই দুটি পরমাণুর সঙ্গে তারা সহজে বিক্রিয়া যদি করে, তাহলে আমরা একটা যে যৌগ পাবো, সেই যৌগ থেকে আমরা অক্সিজেন এবং ক্লোরিন এই দুটি পরমাণুর সাহায্য নিয়ে আমরা ওই আননোন, যেটা আমরা মেটাল বলি, ধাতু বলি, অথবা আমরা যে অ্যাটম বলি, সেই অ্যাটমের কিন্তু আমরা তুল্যাঙ্ক ভার কিন্তু আমরা সহজেই বের করতে পারবো। তো যদি আমরা প্যারামিটার হিসাবে যদি আমরা ক্লোরিন অথবা অক্সিজেন পরমাণুকে যদি আমরা ধরি, সে শর্তেও বা সেক্ষেত্রেও আমরা তুল্যাঙ্ক ভারের একটা আমরা উদাহরণ কিন্তু আমরা দিতে পারি। ঠিক উদাহরণ নয়, আমরা একটা সংজ্ঞা আমরা দিতে পারি। তাহলে চলো আমরা দেখি যে ক্লোরিন এবং অক্সিজেন পরমাণুর সাপেক্ষে, অর্থাৎ তাদেরকে রেফারেন্স ফ্রেম ধরলে আমাদের তুল্যাঙ্ক ভারের যে সংজ্ঞাটা সেটা কি দাঁড়ায়। তাহলে আমরা কি লিখেছি সংজ্ঞাকারে, যে কোন মৌলের যত গ্রাম ভর অক্সিজেন পরমাণুর 8 গ্রাম ভর অথবা ক্লোরিন পরমাণুর 35.5 গ্রাম ভরের সঙ্গে বিক্রিয়া করতে পারে, অথবা ওই পরিমাণ ভরের অক্সিজেন বা ক্লোরিন পরমাণু মুক্ত করতে পারে, সেই ভরকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার
বলে। অর্থাৎ ব্যাপারটা কি, যদি কোনো মৌল আমরা র্যান্ডামলি যদি কোনো মৌল আমরা ধরে নিই, তার সঙ্গে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাই, তা অক্সিজেনের বিক্রিয়া ঘটালে যে যৌগটা তৈরি করবে সেই যৌগতে আমাকে দেখতে হবে অক্সিজেন কতটুকু ভর রয়েছে, এবং সেই অক্সিজেনের ভরটুকু যদি আমরা 8 গ্রাম হিসেবে ক্যালকুলেশন করি, এবং সেক্ষেত্রে আমরা ওই মৌল যত গ্রাম আমরা পাবো সেটা হবে তার তুল্যাঙ্ক ভর। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা আমাদের আরো ক্লিয়ার হয়। যেমন আমরা এখানে একটা খুব সাধারণ একটা বিক্রিয়া নিয়েছি, কার্বন এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড গঠন হয়, সেটা আমরা সবাই জানি। তাহলে যে যৌগটা তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে আমাদের একটা অক্সাইড। তাহলে এই অক্সাইডের ভেতরে কার্বন পরমাণু আছে এবং অক্সিজেন পরমাণু আছে। এই অক্সাইডের মোট ভর কত, বা যেটাকে আমরা আণবিক ভর যেটাকে বলি, সেটা হচ্ছে কত, 44। এই 44টা ডিভাইড হয়েছে কিভাবে, একটি কার্বন পরমাণুর ভর এবং দুটি অক্সিজেন পরমাণুর ভর। একটি কার্বন পরমাণুর ভর সেটা কত, সেটা হচ্ছে 12, এবং দুটি অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে সেটা 16 দুগুণে 32। তাহলে কার্বন পরমাণুর ক্ষেত্রে আমরা যদি জিজ্ঞেস করি আচ্ছা কার্বন পরমাণুর তুল্যাঙ্ক ভর কত, তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা কি টানবো, অক্সিজেন যদি 32 গ্রাম হয় তাহলে কার্বন কত গ্রাম থাকবে, 12 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 12 গ্রাম কার্বনের সাথে, তাই তো, সেটাই তো বিক্রিয়া করছে। তাহলে অক্সিজেনটা যদি 32 গ্রাম না হয়ে এটা যদি 8 গ্রাম যদি হতো, তাহলে কি কার্বন কি 12 গ্রামে কি থাকতো, তা নিশ্চয়ই নয়। তাহলে এখানে কি হবে, 8 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 12/32, সিম্পল হয়ে কি নেব 8 গ্রাম কার্বনের সাথে। তাহলে 4 3, তাহলে কত হবে, 3 গ্রাম কার্বনের সাথে। তাহলে আমরা এক্ষুনি বললাম যে তুল্যাঙ্ক ভার মানে কি, তুল্যাঙ্ক ভার মানে হচ্ছে কত ভর একটি ইলেকট্রন আদান প্রদান করতে পারে। তুল্যাঙ্ক ভার মানে হচ্ছে যদি অক্সিজেন 8 গ্রাম হয় তাহলে তার সমতুল্য কতগুলি কার্বন বা অন্য পরমাণু থাকবে। ইতিপূর্বে আমরা ভর বা যোজ্যতা এই কনসেপ্ট থেকে আমরা একটু ভালো করে দেখো, আমরা কার্বনের কিন্তু তুল্যাঙ্ক ভর আমরা বের করেছি এবং সে মানটা কত বেরিয়েছিল, 3। ওকে, তাহলে এবার এখানে দেখো যে অক্সিজেন যদি 8 গ্রাম হয় তাহলে কার্বনের পরিমাণ হতে হবে 3 গ্রাম। তাহলে সেই শর্তেও কিন্তু কার্বনের তুল্যাঙ্ক ভর কত আসছে, 3ই আসছে। ওকে, তাহলে এখন আমার যদি প্রশ্ন যদি হয় হঠাৎ করে এই মুহূর্তে, যদি হওয়াটা উচিত না, আমরা অক্সিজেন আমরা 8 গ্রাম কেন ধরলাম, আমরা 16 কেন ধরলাম না, অন্য কেন ধরলাম না? আচ্ছা 8 গ্রামটা কি, এটা অক্সিজেনের তুল্যাঙ্ক ভর না? ভালো করে একটু মনে করার চেষ্টা করি। তা আচ্ছা অক্সিজেনের কত ভর একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, 8 গ্রাম ভর, আমরা একটু ইতিপূর্বেই তো করলাম। তাহলে এখানে বোঝা গেল কি, যে একটি ইলেকট্রন গ্রহণ করার যখন শর্ত আসবে সেক্ষেত্রে 8 গ্রাম অক্সিজেন একটি ইলেকট্রন গ্রহণ করবে, এবং ভর অনুযায়ী সেক্ষেত্রে 3 গ্রাম কার্বন পরমাণু একটি ইলেকট্রনকে বর্জন করবে। ওকে, তাহলে সেই শর্তে ইলেকট্রন গ্রহণ করা এবং ইলেকট্রন বর্জন করার ক্ষমতা হিসাবে যদি আমরা দেখি, তাহলে 8 গ্রাম অক্সিজেন যতগুলি ইলেকট্রন গ্রহণ করতে পারে 3 গ্রাম কার্বন ঠিক ততগুলি ইলেকট্রনই বর্জন করতে পারে। তাই আমরা অক্সিজেনের 8 গ্রামের সঙ্গে কিন্তু আমরা অন্য পরমাণুর ভরকে আমরা তুলনা করি। ওকে, তাহলে সেই শর্তে কার্বনের তুল্যাঙ্ক ভর কত হলো, 3। তাহলে আমরা এইরকম আর একটা নিউমেরিক্যাল আমরা দেখে নিই যাতে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়। তো চলো আমরা প্রশ্নটা দেখি, একটি ধাতব অক্সাইডে 60% ধাতু আছে, তো ধাতুটির তুল্যাঙ্ক ভর কত? ওকে, তাহলে সেই শর্তে এটা অক্সাইড বলেছে, তাহলে অক্সাইড কাকে বলে, অক্সাইড হলো একটা যৌগ যেখানে অক্সিজেন থাকে। আমরা ধরে নিচ্ছি র্যান্ডামলি ধাতুটি হলো এম একটা ধাতু, যার সঙ্গে আমরা অক্সিজেনের যদি বিক্রিয়া করি তাহলে সেখান থেকে আমরা মোটামুটি একটা আমরা অক্সাইড পাবো। আমরা এখানে XY কেন লিখলাম, তার কারণটা আমরা এক্স্যাক্টলি আমরা জানি না যে এখানে ধাতুর কতগুলি আছে, অক্সিজেন কতগুলি আছে আমরা জানি না। আচ্ছা এবার আমরা কি ধরবো, আমরা ধরে নিচ্ছি যে এই যে ধাতু, সে ধাতুটার পারমাণবিক ভর সেটা আমরা ধরে নিচ্ছি স্মল এম, এটা তার পারমাণবিক ভর আমরা ধরে নিলাম। তাহলে সেই শর্তে দেখি তো এটার আণবিক ভর আমরা বের করতে পারি কি পারি না। তাহলে যদি আমরা এটার আণবিক ভর যদি আমরা বের করি, তাহলে আণবিক ভর বের করার নিয়ম কি, আচ্ছা এম ধাতু কতগুলি আছে, XT, আচ্ছা এম ধাতুর পারমাণবিক ভর কত, স্মল এম, প্লাস
অক্সিজেন কতগুলি আছে ওয়াইটি, অক্সিজেন পারমাণবিক ভর কত 16, তাহলে কি লিখতে পারি mx প্লাস 16y, এটা হচ্ছে তার আণবিক ভর। এই আণবিক ভরের মধ্যে যেটা mx এটা শুধুমাত্র ধাতুর ভর এবং 16y এটা শুধুমাত্র কার ভর, অক্সিজেনের ভর। তাহলে আমরা কি বলতে পারি, সোজা হিসাব বিক্রিয়া করে তো আমরা এটাই পেয়েছি, তাহলে আমরা কি বলতে পারি যে 16y গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে বা রিয়াকশন করে কত গ্রাম ধাতুর সঙ্গে, mx গ্রাম ধাতুর সঙ্গে। ওকে, তাহলে একই রকম ভাবে অক্সিজেনকে যখন আমরা প্যারামিটার লিখবো তাহলে সেই মানটা আমরা কত ধরতে হবে তার ভরকে, তাহলে 8 গ্রাম অক্সিজেন রিয়াকশন করে তাহলে কত হবে mx, সিম্পল কি নিয়ম 16y ইন্টু 8 গ্রাম ধাতুর সঙ্গে। ওকে, তাহলে সেই শর্তে আমরা যদি করি কত হবে 2। ওকে, তাহলে কত হচ্ছে সেটা সমান সমান mx বাই 2, mx বাই 2y গ্রাম ধাতু। ওকে, বেশ। আচ্ছা, তাই যদি হয় তাহলে সেই শর্তে তার তুল্যাঙ্ক ভর কত দাঁড়ালো, তাহলে সেক্ষেত্রে ওই ধাতুর তুল্যাঙ্ক ভর দাঁড়ালো mx বাই 2y। কিন্তু প্রশ্নতে আরো কি ডেটা দেওয়া আছে, সেই ডেটাগুলোকে আমরা একটু কাজে লাগাই। আমরা একটু ছোট্ট করে এবার ডান দিকে করি। শর্ত অনুযায়ী কি বলা আছে, শর্ত অনুযায়ী বলা আছে 60% কি আছে, ধাতু আছে। তাহলে আমরা যদি এখানে mx কে যদি আমরা 60 ধরে নিই, 60 যদি আমরা ধরে নিই, তাহলে এখানে 16y টা কত হবে, নিশ্চয়ই 40 হবে, হ্যাঁ কি না, 16y মানটা কত হবে 40 হবে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখানে বলি তো 16y যদি 40 হয় তাহলে বলি তো 2y এর মানটা কত হবে 5 হবে, কি হবে না? এখান থেকে আমরা কি করলাম, জাস্ট আমরা 8 দিয়ে ভাগ করে দিয়েছি। এবার তাই যদি হয়, আচ্ছা আপনাকে কেন বলছি 60, কারণ বলা আছে কি 60% মোট অক্সাইড যদি 100 হয় তার মধ্যে 60 ভাগে কি আছে, ধাতু আছে। আর এখানে ধাতু কোনটা ধরেছি, mx টা শুধুমাত্র ধাতু আর 16 টা শুধুমাত্র অক্সিজেন। ওকে, তাহলে তাই যদি হয়, এবার যদি আমরা মানটা এখানে বসিয়ে দিই যে ধাতুটির তুল্যাঙ্ক ভার যেটা আমরা কত পেয়েছি mx বাই 2y, তাহলে mx এর মানটা কত 60 আর 2 এর মানটা কত 5, তাহলে অ্যান্সারটা কত আসবে 12, 5 12 60। ওকে, তাহলে ওই যে ধাতুটি আমার দিয়েছে, আমরা জানি না কোন ধাতু, তো সেই ধাতুটির তুল্যাঙ্ক ভর কত, সেই ধাতুর তুল্যাঙ্ক ভর হলো 12 আর 12। ওকে, তো চলো আমরা একবার দেখে নিই। আশা করি আমরা আগে নিউমেরিক্যালটা বুঝতে পেরেছি, এবং সিমিলারলি আমরা আরেকটা নিউমেরিক্যাল নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি x গ্রাম একটি ধাতু। আমরা একটা ধাতু নিয়েছি m র্যান্ডামলি, যে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে সে গঠন করছে একটা MxClY, একটা ক্লোরাইড গঠন করছে। এবং কি বলা আছে এখানে, ধাতুর পরিমাণটা বলা আছে x, যেখানে m ধাতুর পারমাণবিক ভর তো বলা না, এখানে অ্যাকচুয়ালি তার পরিমাণটা বলা আছে x গ্রাম, এবং যে আমরা যে ক্লোরাইডটা পেলাম সেটা হচ্ছে আমাদের y গ্রাম। ওকে, তাহলে এবার আমরা যদি আমরা সিম্পল একটা কনসেপ্ট লাগাই যে ভরের নিত্যতা সূত্র, অর্থাৎ ভর কখনো ধ্বংস হয় না বা সৃষ্টি হয় না, সেই শর্তে আমরা কি বলতে পারি, রিঅ্যাক্ট্যান্টে ধাতু যত গ্রাম আছে প্রোডাক্টেও ধাতু ঠিক তত গ্রামই থাকবে। ওকে, তাহলে এটা যদি রিঅ্যাক্ট্যান্ট হিসেবে ধাতু যদি x গ্রাম থাকে, তাহলে প্রোডাক্টেও ধাতু কত গ্রাম থাকবে, এখানেও ধাতু থাকবে x গ্রামই থাকবে। তাহলে যে প্রোডাক্টের দিকে তাকাই, অর্থাৎ প্রোডাক্টটা কি ক্লোরাইড, তাহলে ক্লোরাইডে ধাতু কতটুকু আছে, সমান সমান একই রকম নিশ্চয়ই x গ্রামই থাকবে। তাহলে বাকিটা কি আছে এই যৌগটাতে, অর্থাৎ এই ক্লোরাইডে ধাতু ছাড়া আর কোন পরমাণু আছে, অবশ্যই ক্লোরিন। তাহলে বাকিটা মোট ক্লোরাইডের পরিমাণটা কত, y গ্রাম। তাহলে অতএব ক্লোরাইডে ক্লোরিন ধাতু কতটুকু আছে, নিশ্চয় y মাইনাস x। মোট যদি y হয় সেখানে ধাতুকে বাদ দেবো, তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এত গ্রাম। ওকে, তাহলে এবার যদি তুল্যাঙ্ক ভারের শর্ত যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সিম্পল যদি আমরা ঐকিক নিয়ম করি, তাহলে কি বলতে পারি যে y মাইনাস x গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে কত গ্রাম ধাতুর সঙ্গে, x গ্রাম ধাতুর সঙ্গে, x গ্রাম ধাতুর সঙ্গে। তাহলে যখন আমরা ক্লোরিনকে আমরা প্যারামিটার নিব, তো সেই ক্ষেত্রে আমরা কি জানি, সেই ক্ষেত্রে ক্লোরিনের পরিমাণটা আমাকে কত ধরতে হবে, ক্লোরিনের তুল্যাঙ্ক ভর কত 35.5, তাহলে 35.5 গ্রাম ক্লোরিন রিয়াকশন করে, তাহলে x বাই ইন্টু 35.5 গ্রাম ধাতুর সঙ্গে। তাহলে অতএব ওই ধাতুর
ওই ধাতুর তুল্যাঙ্ক ভার সমান সমান 35.5x বাই y মাইনাস এক্স। ওকে, আমরা দেখে নিই। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে এই সমস্ত বিষয়ে তাহলে অবশ্যই তোমাদেরকে অনুরোধ রইল, তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে এবং আমি চেষ্টা করব তোমাদের ডাউটগুলোকে যথাসম্ভব দূর করার জন্য। এবং যেমনটা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নম্বরে আমাকে নক করতে পারো, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো বা ফোনও করতে পারো যদি কোনো রকম ডাউট থাকে। সেই সম্পর্কে অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সকল ডাউটকে দূর করার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আর যারা যারা আজকে নতুন ভিডিওটি দেখছো তাদেরকে অবশ্যই অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমি বা আমরা আরো বেশি উৎসাহ পাই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে।